हमारे देश में जितनी एलपीजी की खपत है उसका 60% इंपोर्ट होता है और उस 60% इंपोर्ट का 90% स्ट्रेट ऑफ हॉर्मुज से आता है और स्ट्रेट ऑफ हॉर्मुज अब इंडिया में जितना आता था इंडिया के लिए बंद हो गया। এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, সেই আগুনের হলকা ভারতের হেসেল পর্যন্ত পৌঁছে গেছে। অন্যদিকে ইরানের হরমুজ প্রণালী, যেটা ভারতের তেল গ্যাস আমদানির সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট, সেখানে সংকট বাড়ছে, হাতে হাত ধরে বাড়ছে, বাজারে অস্থিরতা, অথচ প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম মৌন। শাসকের উদ্দেশ্যে বিরোধীদের বিস্ফোরক প্রশ্ন, কূটনৈতিক ভুলেই কি দেশকে মূল্য বৃদ্ধির আগুনে ঠেলে দেওয়া হচ্ছে? ভারতের মাথায় এমন সংকটের ছায়া কেন? এমন পরিস্থিতির জন্য দায়ী কে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। I emerged from this briefing as dissatisfied and angry, frankly, as I have from any past briefing in my 15 years in the Senate. I am left with more questions than answers, especially about the cost of the war. I am most concerned about the threat to American lives of potentially deploying our sons and daughters on the ground in Iran. We seem to be on a path toward deploying American troops on the ground in Iran to accomplish any of the potential objectives here. দিল্লি থেকে প্রায় ২৫০০ কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলছে। একদিকে আমেরিকা এবং ইসরায়েলের হামলা, অন্যদিকে ইরানের পাল্টা আঘাত। কিন্তু এই যুদ্ধের আগুন এখন ভারতের রান্নাঘর পর্যন্ত এসে পৌঁছতে শুরু করেছে। কারণটা সহজ, পৃথিবীতে যত কাঁচা তেল যাতায়াতের রুট রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজ। দিল্লি থেকে হরমুজ প্রণালীর দূরত্ব আরো কম, ২২০০ কিলোমিটার। মুম্বাই থেকে মাত্র ১৯০০ কিলোমিটার, মানে ধরুন আগরতলা থেকে আকাশপথে দিল্লির একটু বেশি। সংকীর্ণ এই সমুদ্রপথ হরমুজ দিয়েই বিশ্বের বিপুল পরিমাণ তেল এবং গ্যাস যায়। আর ভারতের কাছে এই রুট তো পেট্রোপণ্যের লাইফলাইন। ভারতের ৫০% জ্বালানির আমদানি এই রুটের উপর দাঁড়িয়ে রয়েছে। ভারতে ব্যবহৃত কাঁচা তেলের প্রায় ৯০%ই আমদানি করা হয়, যার একটি বড় অংশই আসে পশ্চিম এশিয়া থেকে। বিশেষ করে এলপিজি আমদানির সিংহভাগ এই পথ বের আসে। অর্থাৎ হরমুজ প্রণালী শুধুমাত্র একটি আন্তর্জাতিক বাণিজ্য পথ নয়, ভারতের জ্বালানি নিরাপত্তার অন্যতম স্তম্ভের মতন। এখন সেই পথেই উত্তেজনা। বিভিন্ন সংবাদ সূত্রে খবর এবং অন্তত ১৫০ তেলবাহী ট্যাঙ্কারের হরমুজে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে। ফলে পশ্চিম এশিয়ার যত সংঘাত লম্বা হবে, তেল গ্যাসের সাপ্লাই তত অনিশ্চিত হবে। আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বৈশ্বিক সংকটে টার্ন নেবে। দেশের বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি ভারতের একাধিক বাজারে গ্যাসের সংকট দেখা দিয়েছে। বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, একাধিক কারখানায় তালা পড়েছে, লম্বা লাইন পড়ছে পেট্রোল পাম্পে। কিন্তু দিল্লি তবু নীরব। প্রধানমন্ত্রী মোদী কিছু বলছেন না, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিছু বলছেন না, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিছু বলছেন না। সবাই মৌন ব্রত পালন করছেন। আর সরকারের এই নীরবতা নিয়েই সরব হয়েছে বিরোধীরা। তারা প্রশ্ন তুলছে, ওয়াশিংটনের চাপে কি মাথা নত করে মৌনব্রত অবলম্বন করছে দিল্লি? ভারতের জ্বালানি নিরাপত্তা যদি বিপদের মুখে পড়ে, তাহলে সরকার কেন মুখ খুলছে না? এই নিয়ে সংসদ থেকে রাস্তায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিরোধীদের একের পর এক প্রশ্ন, তবু সরকারের দিক থেকে অদ্ভুত এক নীরবতা। ইরান আমেরিকার সংঘাতে ভারতের অবস্থান আসলে কি হওয়া উচিত? উত্তপ্ত পরিস্থিতিতে গোটা দেশ এই প্রশ্নের উত্তর জানতে চায়। কারণ যুদ্ধটা দূরে শুরু হলেও তার আজ এখন ভারতের আম জনতার পকেটে পৌঁছে যাচ্ছে। ইতিমধ্যে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। পেট্রোল ডিজেলের দাম নিয়েও প্রবল অনিশ্চয়তা চলছে সরকারের অন্দরে। এর সঙ্গে জুড়ুন কৃষি উৎপাদন। ডিএপি বা এসএসপি সারের উৎপাদনের জন্য প্রয়োজনীয় গন্ধকের বড় অংশ আমাদের আমদানি করতে হয় পশ্চিম এশিয়া থেকে। খারিফ মরশুমের গোড়ায় এই সরবরাহে বিঘ্ন মানে কৃষি ব্যয় বেড়ে যেতে বাধ্য। অন্যদিকে কাঁচা তেলের আন্তর্জাতিক দাম যদি দ্রুত বেড়ে যায়, সেই চাবুকের আঘাত সরাসরি পরিবহন ব্যয়, শিল্প উৎপাদন, খাদ্যদ্রব্যের দামে ছড়িয়ে পড়তে সময় লাগবে না। বিরোধীদের অভিযোগ, ভারতের মাথার ওপর এই সংকট কেবল আন্তর্জাতিক যুদ্ধের ফলে নয়, এর পিছনে দিল্লির কূটনৈতিক ব্যর্থতাও রয়েছে। বিরোধীদের দাবি, অকারণে ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়িয়ে ভারত নিজের পুরনো বন্ধু ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে।
অথচ ইতিহাস বলছে ভারত ইরান সম্পর্ক একসময় ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এমনকি 1984 সালে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন যখন কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন ইরানই ছিল বিরল দেশগুলির একটি যারা দিল্লির পাশে দাঁড়িয়েছিল। আর জ্বালানি নিরাপত্তার প্রশ্নে সেই সম্পর্ক ছিল আরও গুরুত্বপূর্ণ, কারণ ভারতের প্রায় 60% কাঁচা তেল এবং প্রায় 50% গ্যাস আসে স্ট্রেট অফ হরমুজ পথ দিয়ে। 2007 থেকে 8 সালের দিকেও ইরান ছিল ভারতের অন্যতম বড় যোগানদাতা। তখন ভারতের মোট কাঁচা তেল আমদানির প্রায় 13% আসতো ইরান থেকে। 2018 থেকে 19 সালেও এটা ছিল প্রায় 9%। কিন্তু 2018 সালে আমেরিকা ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পর ভারত ধীরে ধীরে ইরান থেকে তেল কেনা প্রায় বন্ধ করে দেয়। তারপর থেকে ভারত বেশি তেল কিনতে শুরু করে রাশিয়া, ইরাক, সৌদি আরব ইত্যাদি দেশ থেকে। বিরোধীদের বক্তব্য, যদি ইরানের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা হতো তাহলে আজ এই জ্বালানি সংকটের আশঙ্কা এতটা ভয়াবহ হতো না। তাদের অভিযোগ, সরকার আগেই জানতো পরিস্থিতি খারাপ হতে পারে, তবুও কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে নিজেরা সেই অর্থে ছত্রভঙ্গ হলেও সংসদ তোলপাড় করতে চাইছেন বিরোধীরা। তাদের দাবি, ইরান যুদ্ধের জেরে যদি দেশে তেল গ্যাসের সংকট এবং মূল্য বৃদ্ধি হয়, তার দায় সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে নিতে হবে। সরকার অবশ্য বলে চলেছে যে দেশে পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কের কারণ নেই। কিন্তু প্রশ্নটা এখন বাতাসে ভাসছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি শুধু দূরের সংঘর্ষ, নাকি তার আগুন ধীরে ধীরে ভারতের অর্থনীতি আর রাজনীতিকেও গ্রাস করে ফেলছে? এক সময় ভারত ইরান সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে দেশের তেলের প্রায় 60,000 কোটি টাকার বকেয়া পরিশোধের জন্য ইরান দিল্লিকে সময় দিয়েছিল। এমনকি বলেছিল, আগে নিজের অর্থনীতি সামলান, পরে টাকা দিন। আরও জানুন, পশ্চিম এশিয়ায় ইরান একমাত্র দেশ ছিল যারা ডলারে নয় ভারতীয় মুদ্রায় টাকা নিয়ে তেল বিক্রি করত। সেই সুন্দর সম্পর্কটা কেন ভেঙে গেল? বিরোধীদের দাবি, যে দেশের ভৌগোলিক প্রভাব হরমুজ প্রণালীতে এত বেশি, সেই ইরানের সঙ্গে আগ বাড়িয়ে সম্পর্ক খারাপ করা বড় কূটনৈতিক ভুল। বিরোধীদের অভিযোগ, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে বহু দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়া, চীন, স্পেন, কানাডা, ফ্রান্স অনেকে তাদের অবস্থান স্পষ্ট করেছে, কিন্তু বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত কার্যত নীরব। বিরোধীদের বক্তব্য, যদি যুদ্ধের অভিঘাতে দেশে জ্বালানির সংকট এবং মূল্যবৃদ্ধি বাড়ে, তাহলে তার দায় এড়াতে পারবে না সরকার। তবে এর পাল্টা প্রশ্নও রয়েছে, ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাতে ভারত কি সরাসরি অবস্থান নেবে, নাকি কৌশলগত নিরাপত্তাই হবে বাস্তববাদী পথ? কারণ কূটনীতিতে অনেক সময় কথা বলার চেয়েও বড় সিদ্ধান্ত হয় চুপ থাকা। ইরান যুদ্ধ নিয়ে ভারতের রাজনীতিতে এখন প্রশ্নের পর প্রশ্ন। বিরোধীদের বক্তব্য, ভারতের কোনো প্রয়োজনই ছিল না এই সংঘাতের পক্ষ নেওয়ার। চুপ থাকলেও দিল্লি নিজের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারত। অভিযোগ হচ্ছে, ইরান ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাতে গিয়ে ভারত অকারণে ইরানকে বিরক্ত করছে। আর সেই সিদ্ধান্তের ফল এখন দেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনীতির উপর চাপ তৈরি করছে। বিরোধীদের আরও দাবি, যুদ্ধের আগে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সম্মাননা নেওয়ার রাজনৈতিক বার্তা ভুল ছিল। তাদের মতে এতে কূটনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে এবং মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ শক্তি ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে। ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু কে? প্যালেস্টাইন। 2018 সালে সেই প্যালেস্টাইন থেকেও নরেন্দ্র মোদী সেই দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন পেয়েছিলেন। সত্য সেলুকাস, কি বিচিত্র এই কূটনীতি! বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই ইরান যুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছে। কেউ সরাসরি নিন্দা করেছে, কেউ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, কিন্তু দিল্লি এখনো প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি। বিরোধীদের অভিযোগ, কূটনীতিতে ভারসাম্য হারানোর কারণেই আজ ভারত অস্বস্তিকর অবস্থায়। তাদের আরও প্রশ্ন, যদি ইউএন চার্টারের কথা তুলে, আন্তর্জাতিক আইনের কথা তুলে অনেক দেশ মন্তব্য করতে পারে, তাহলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত কেন এত অতিমাত্রায় সতর্ক? অবশ্য সরকারের যুক্তি আলাদা। সরকারের বক্তব্য, বাস্তব কূটনীতি অনেক সময় সরাসরি সংঘাতে জড়ানোর বদলে সম্পর্ক এবং স্বার্থ দুটোকেই সামলে চলার পথ বেছে নেয়। কিন্তু বিতর্কটা এখানেই, দিল্লির নিরাপত্তা কি কৌশল নাকি দুর্বলতা? ইরান যুদ্ধের বিতর্কের মধ্যেই বিরোধীদের আক্রমণ এখন অন্য জায়গায় পৌঁছেছে, ভারতের সার্বভৌমত্ব এবং বিদেশ নীতির প্রশ্নে। তাদের অভিযোগ, দিল্লি আজ এমন অবস্থায় দাঁড়িয়ে
যেখানে আন্তর্জাতিক সিদ্ধান্তে নিজের অবস্থান স্পষ্ট করতেও যেন দ্বিধা করছে। এটা কি শুধু ডোনাল্ড ট্রাম্পের ভয়? নিউ ইয়র্কের আদালতে সরকারের অতি ঘনিষ্ঠ এক অতিকায় শিল্প গোষ্ঠীকে বাঁচাতে এপস্টিন ফাইলসে নাম জড়িয়ে থাকা হরদীপ সিং পুরী আর অনিল আম্বানিকে বাঁচাতে তাদের দাবি, ভারত যদি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র হয় তাহলে আন্তর্জাতিক ইস্যুতে স্পষ্ট অবস্থান নেওয়া থেকে পিছিয়ে থাকার কারণ কি? এই বিতর্কে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের পুরনো মন্তব্য। বিরোধীরা সেই মন্তব্য দেখিয়ে প্রশ্ন তুলেছে, ভারতের বিদেশ নীতি কি আদৌ স্বাধীন নাকি বড় শক্তির চাপের মধ্যে চলছে? প্রশ্ন উঠছে জ্বালানি কূটনীতি নিয়েও। রাশিয়া থেকে তেল কেনা, নিষেধাজ্ঞার রাজনীতি, এসব ইস্যুতে অনেক সময় আমেরিকার অবস্থান ভারতের জন্য চাপ তৈরি করেছে। বিরোধীদের বক্তব্য, এমন পরিস্থিতিতে সরকারের উচিত ছিল আরও দৃঢ় কূটনৈতিক অবস্থান নেওয়া। এই সমস্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তবে বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতি কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়। একদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে জ্বালানি এবং ভূ রাজনীতির সমীকরণ, রাশিয়া এবং ইরানের সঙ্গে সম্পর্ক। এই ভারসাম্য রক্ষা করাই এখন ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। কিন্তু বিরোধীদের প্রশ্ন তীব্র, ভারত কি নিজের অবস্থান স্পষ্ট করে বলবে নাকি বড় শক্তির খেলায় নীরব দর্শক হয়েই থাকবে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ভারতের রাজনীতিতে এখন শুধু কূটনীতি নয়, স্বাভিমান এবং সার্বভৌমত্বের প্রশ্নও সামনে চলে এসেছে। বিরোধীদের অভিযোগ, ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের মতন বড় দেশের কথা বাদ দিন, স্পেন, ইতালি, নরওয়ের মতন আন্তর্জাতিক মঞ্চের ছোট ছোট দেশও স্পষ্ট অবস্থান নিচ্ছে। তখন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত কেন নীরব? তাদের মতে, যদি দেশের সম্মান বা স্বার্থে আঘাত লাগে তাহলে সরকারের অন্তত প্রতিক্রিয়া জানানো উচিত। এই বিতর্কে উঠে আসছে সম্ভাব্য বাণিজ্য চুক্তির প্রসঙ্গ। বিরোধীদের দাবি, যদি কোনো চুক্তির শর্ত এমন হয় যে ভারতের বাণিজ্য বা জ্বালানি কেনাকাটার উপর অন্য দেশের নজরদারি থাকবে, তাহলে সেই চুক্তি দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আশঙ্কাজনক। এখানে সরকারের বক্তব্য কি? তাদের দাবি, দেশে আপাতত তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক সংকট নেই। কিন্তু রাজনৈতিক বিতর্কের কেন্দ্রটা অন্য জায়গায়। কূটনীতি কি শুধুই বাস্তববাদী নীরবতা, নাকি জাতীয় স্বার্থে কখনো কখনো স্পষ্ট কথা বলাও জরুরি? কারণ বিশ্ব রাজনীতির এই কঠিন সমীকরণে একদিকে রয়েছে জ্বালানি এবং অর্থনীতি, আর অন্যদিকে রয়েছে জাতীয় মর্যাদা এবং কূটনৈতিক অবস্থান। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাটাই এখন ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিরোধীদের অভিযোগ, হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারের চাক্কা জ্যাম হতে পারে। সরকারের এমন পরিস্থিতির সম্ভাবনা আগেই বোঝা উচিত ছিল। তবুও সরকারের তরফে প্রকাশ্যে কোনো শক্ত প্রতিক্রিয়া বা কূটনৈতিক উদ্যোগ দেখা যাচ্ছে না। বৈশ্বিক ভূ রাজনৈতিক এবং অস্থিরতা নিয়ন্ত্রণ করার সাধ্য ভারতের নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানো ভারতের হাতে নেই, ঠিক আছে, কিন্তু তার ঝাপটা সামলানোর প্রস্তুতি নেওয়া তো রাষ্ট্রের দায়িত্ব, তাই না? আপনারাই ভাবুন, নিজের জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থান রক্ষা করতে ভারত কি পদক্ষেপ নেবে? বিরোধীদের বক্তব্য, একটা দেশ চালানো মানে শুধু চুপ করে থাকা নয়, কখন কথা বলতে হবে, কখন নীরব থাকতে হবে, সেই কূটনৈতিক ভারসাম্য বোঝাও জরুরি। বিরোধীদের অভিযোগ, যখন গোটা বিশ্ব জানত মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং যে কোনো সময় ইরানের ওপর হামলা হতে পারে, তখন সেই সময় ইসরায়েল সফর করা ছিল ভুল রাজনৈতিক বার্তা। বিরোধীদের দাবি, যদি আগেই যুদ্ধের আশঙ্কা ছিল তাহলে কেন এমন পদক্ষেপ নেওয়া হলো যা ভারতের কূটনৈতিক ভারসাম্যকে প্রশ্নের মুখে ফেলতে পারে? সংসদেও এই বিষয়টি তুলতে উদ্যোগ নিয়েছে বিরোধী দল। বিতর্কের আরেকটি বড় দিক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। বিরোধীদের বক্তব্য, ভারত যদি বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক রাখে তবে সেই সম্পর্ক যেন সমতার ভিত্তিতে হয়, একতরফা চাপের মধ্যে না হয়। এখানেই উঠে আসছে ট্রাম্পের আমেরিকাকে গ্রেট বানানোর প্রসঙ্গ, তার সঙ্গে ভারতের সম্ভাব্য বাণিজ্য চুক্তির আলোচনা। বিরোধীদের অভিযোগ, এই সমীকরণ দেশের কৃষিপণ্য এবং ডেয়ারির বাজার খুলে দিয়ে ভারত অতিরিক্ত ছাড় দিচ্ছে আমেরিকাকে। অবশ্য সরকারের সমর্থকদের যুক্তি আলাদা। তাদের মতে, আন্তর্জাতিক কূটনীতি সবসময় প্রকাশ্যে করা যায় না, অনেক সিদ্ধান্তই নেওয়া হয় নীরবে, দীর্ঘমেয়াদী স্বার্থ মাথায় রেখে। বিরোধীদের বক্তব্য, যুদ্ধ থামানো ভারতের হাতে নেই, কিন্তু দেশের স্বার্থ রক্ষা করা সরকারের দায়িত্ব। প্রধানমন্ত্রী যাই করুন তা যেন কোনো বিদেশি চাপের কারণে না হয়।
আর সবচেয়ে বড় কথা, দেশের মানুষের উপর মূল্যবৃদ্ধির বোঝা না বাড়ে। বিরোধীদের সরাসরি অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো প্রকাশ্যে কোনো শত্রু অবস্থান নিচ্ছেন না। দিল্লির উচিত দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করা, যাতে ওই স্ট্রেট অফ হরমুজে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক থাকে। বিরোধীদের বড় অভিযোগ, সরকারের নিরাপত্তায় সবচেয়ে বেশি লাভবান হতে পারে সরকার ঘনিষ্ঠ বহু চর্চিত সেই অতিকায় বাণিজ্যিক গোষ্ঠী। এই সুযোগে তারা চড়া দামে জ্বালানি বিক্রি করে মুনাফা লুটতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা হবে মর্মান্তিক। বিরোধীদের যুক্তি আরো কঠোর, এই যুদ্ধ ইউনাইটেড নেশনসের অনুমোদিত যুদ্ধ নয়, এমনকি মার্কিন কংগ্রেস বা নেটোরও পুরনো সমর্থন নেই। তাই যখন অনেক দেশই এই সংঘাত নিয়ে প্রশ্ন তুলছে, তখন ভারত কেন এত সতর্ক? কিছুক্ষণ আগের ব্রেকিং নিউজ, মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে ইরানে নতুন হামলার ইঙ্গিত মিলেছে, অর্থাৎ যুদ্ধ আরো দীর্ঘ হতে পারে। কতটা দীর্ঘ, সেই ঝড়ের ঝাপটা ভারতের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে কতটা পড়বে, আর প্রধানমন্ত্রী মোদী ঠিক কখন এবং কিভাবে এই পরিস্থিতি নিয়ে স্পষ্ট অবস্থান নেবেন? তাই সবশেষে অত্যন্ত জরুরি তিনটি প্রশ্ন এড়িয়ে যাওয়া আর সম্ভব নয়। প্রথম প্রশ্ন, ইরান যুদ্ধের ঠিক আগে ইসরায়েল সফর করে কি অকারণেই কূটনৈতিক ভারসাম্য নষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দ্বিতীয় প্রশ্ন, ভারতের জ্বালানি নিরাপত্তার বড় অংশ যখন নির্ভর করে স্ট্রেট অফ হরমুজের ওপর, তখন ইরানের সঙ্গে সম্পর্ক ঠান্ডা হওয়ার ঝুঁকি কেন নেওয়া হলো? আর তৃতীয় প্রশ্ন, যদি এই কূটনৈতিক সমীকরণের ফলেই দেশে তেল গ্যাসের দাম বাড়ে, মূল্যবৃদ্ধি বাড়ে, তাহলে তার দায় শেষ পর্যন্ত কে নেবে? এই পরিস্থিতির জন্য দায়ী থাকবে কে? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।